Dear learners, welcome to the lecture. আজকে এইচএসসি প্রথম বর্ষের ইংলিশ ফার্স্ট পেপার এর ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 6 লেসন 2 আমরা পড়ব। ইউনিট 6 বা লেসন 2 এর বিষয়বস্তু হলো অ্যাডোলেসেন্স অ্যান্ড সাম রিলেটেড প্রবলেমস ইন বাংলাদেশ। বাংলাদেশের কৈশোর এবং কৈশোর সম্পর্কিত কিছু সমস্যা। Pre-reading vocabulary, words with Bengali meaning. রিডিং প্যাসেজ পড়ার শুরুতে আমরা কিছু শব্দার্থ দেখে নিই। নাম্বার 1, অ্যাডোলেসেন্ট, কিশোর কিশোরী। নাম্বার 2, কনস্টিটিউট, গঠন করা। নাম্বার 3, কোর, মূল বা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। নাম্বার 4, রিসোর্স, সম্পদ। নাম্বার 5, রিনিউয়াল, নবায়ন। নাম্বার 6, গ্রোথ, বিকাশ বা উন্নতি। নাম্বার 7, ট্রানজিশন, রূপান্তর। নাম্বার 8, চাইল্ডহুড, শৈশব। নাম্বার 9, অ্যাডাল্টহুড, সাবালকত্ব। নাম্বার 10, অর্গানাইজেশন, সংগঠন। নাম্বার 11, ক্যারেক্টারাইজ, চরিত্রায়িত করা বা বৈশিষ্ট্যমণ্ডিত করা। নাম্বার 12, ইনইকুয়ালিটি, অসমতা বা অসাম্য। নাম্বার 13, সাবঅর্ডিনেশন, নির্ভরশীলতা। নাম্বার 14, ওয়াইড স্প্রেড, সর্বত্র বিস্তৃত। নাম্বার 15, প্র্যাকটিস, রীতি, প্রথা, চর্চা। নাম্বার 16, চাইল্ড ম্যারিজ, বাল্যবিবাহ। নাম্বার 17, মার্জিনালাইজেশন বা প্রান্তিকীকরণ। নাম্বার 18, এক্সক্লুশন, বর্জন বা বাদ পড়া। নাম্বার 19, ভালনারেবিলিটি, দুর্বলতা। নাম্বার 20, ভায়োলেন্স, সহিংসতা, জুলুম। নাম্বার 21, অ্যাবিউজ, নির্যাতন। নাম্বার 22, রিসার্চ, গবেষণা। নাম্বার 23, অ্যাফ্লুয়েন্ট, সচ্ছল। নাম্বার 24, টেন্ড, প্রবণতা বা ঝোঁক। নাম্বার 25, সেভারাল, মানে কয়েক বা কয়েকটি। এর একটা সিনোনিম হতে পারে ফিউ। তোমরা ইচ্ছে করলে এই ভিডিও পজ করে এই শব্দার্থগুলোর একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আমরা প্যাসেজটা পড়ি। রিডিং প্যাসেজ, প্যারাগ্রাফ 1. Adolescents constitute a nation's core resource for national renewal and growth. তো দেখো কি বলছে, অ্যাডোলেসেন্টস অর্থাৎ কিশোর কিশোরীরা কনস্টিটিউট, গঠন করে। কি গঠন করে? এ নেশনস কোর রিসোর্স, একটা নেশন বা জাতির কোর, মূল, রিসোর্স, সম্পদকে কনস্টিটিউট করে, গঠন করে। এবং এই কোর রিসোর্স বা মূল সম্পদটা কিসে ভূমিকা রাখে? ফর ন্যাশনাল, ফর মানে জন্য, ন্যাশনাল জাতীয়, রিনিউয়াল নবায়ন, অ্যান্ড গ্রোথ উন্নতি, অর্থাৎ জাতীয় নবীনকরণ বা নবায়ন এবং উন্নতিতে ভূমিকা রাখে কিশোর কিশোরীরা। দ্বিতীয় সেন্টেন্স, adolescence is a period in life when transition from childhood to adulthood takes place and behaviors and lifestyles are shaped. তো খেয়াল করো, এখানে অ্যাডোলেসেন্সের সংজ্ঞা দেওয়া হচ্ছে। অ্যাডোলেসেন্স ইজ এ পিরিয়ড, অ্যাডোলেসেন্স হলো এমন এক পিরিয়ড বা সময়, ইন লাইফ, জীবনের, হয় যখন ট্রানজিশন হয়, রূপান্তর হয়। কোথা থেকে কোথায় রূপান্তর হয়? ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড, অর্থাৎ চাইল্ডহুড, শৈশব থেকে অ্যাডাল্টহুড অর্থাৎ সাবালকত্বের দিকে আমরা যাই, অর্থাৎ আমরা শিশু থেকে পূর্ণবয়স্ক ব্যক্তিতে পরিণত হই। এটা টেক্স প্লেস, ঘটে। টেক প্লেস মানে কোনো কিছু ঘটা। আর কি হয়? অ্যান্ড বিহেভিয়ার্স, আমাদের যে বিহেভিয়ার আছে, আচরণ আছে, এবং লাইফস্টাইল, আমাদের যে জীবনযাপন বা জীবনযাপনের যে ধারা, সেটা কি হয়? শেপড, গঠিত হয়। তাহলে অ্যাডোলেসেন্সে আমরা দেখতে পাচ্ছি ট্রানজিশন হচ্ছে চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডে। আর কি শেপড হচ্ছে, গঠিত হচ্ছে? বিহেভিয়ার, আচরণ, বিহেভিয়ার প্যাটার্ন, এবং লাইফস্টাইল অর্থাৎ জীবনযাপন বা জীবনযাত্রার যে প্যাটার্ন, সেটা তৈরি হচ্ছে। অর্থাৎ এই সময়ে বাচ্চারা শিখে যে বড়দের মতো কীভাবে আচরণ করতে হয়, সে তার নিজের মতো হেয়ারস্টাইল করতে চায়, নিজের মতো পোশাক আশাক করতে চায়, নিজের মতো জীবনযাপন করাটা সে শেখে। দেখো, অ্যাডোলেসেন্সের সংজ্ঞা তৃতীয় সেন্টেন্সে একটা অর্গানাইজেশনের মতানুসারে দেওয়া হয়েছে। আমরা সেন্টেন্সটা পড়ি। অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, WHO, adolescence is the period which shapes the future of girls and boys' lives. অ্যাকর্ডিং টু মানে অনুসারে বা মতানুসারে। কার মতানুসারে? দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন,
ওয়ার্ল্ড অর্থ বিশ্ব, হেলথ মানে স্বাস্থ্য, আর অর্গানাইজেশন মানে সংস্থা বা সংগঠন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতানুসারে অ্যাডোলেসেন্স ইজ দ্য পিরিয়ড, অ্যাডোলেসেন্স হলো সেই পিরিয়ড বা সময়, হুইচ যা শেপস গঠন করে, কি গঠন করে, দ্য ফিউচার ভবিষ্যৎ গঠন করে। কার ভবিষ্যৎ গঠন করে? অফ গার্লস অ্যান্ড বয়েজেস লাইফস, বালক এবং বালিকাদের যে লাইফ জীবন, সেই জীবনের ফিউচারটা শেপ করে দেয়, গঠিত করে দেয় অ্যাডোলেসেন্স পিরিয়ড বা অ্যাডোলেসেন্স, কৈশোর। ওকে, প্রথম প্যারার লাস্ট সেন্টেন্স, দেয়ার আর 28 মিলিয়ন অ্যাডোলেসেন্টস ইন বাংলাদেশ। বাংলাদেশে প্রায় 28 মিলিয়ন অ্যাডোলেসেন্টস বা কিশোর কিশোরী আছে। এর মধ্যে 13.7 মিলিয়ন অফ দেম আর গার্লস অ্যান্ড 14.3 মিলিয়ন বয়েজ। অর্থাৎ এর মধ্যে 13.7 মিলিয়ন হলো বালিকা এবং 14.3 মিলিয়ন হলো বালক। অর্থাৎ বালকের সংখ্যা বালিকার চেয়ে বেশি। আমরা দ্বিতীয় প্যারায় যাই। The situation of adolescent girls in Bangladesh is characterized by inequality and subordination within the family and society. তো এখানে দুটা শব্দ খেয়াল করো, ইনইকুয়ালিটি অসমতা, আর সাবঅর্ডিনেশন অর্থাৎ নির্ভরশীলতা। ওকে, তো এখানে অ্যাডোলেসেন্ট গার্লসদের সিচুয়েশন অবস্থার কথা বোঝানো হয়েছে। দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্ট গার্লস, বাংলাদেশি কিশোরী বা এই যে কৈশোরের যে বালিকারা আছে তাদের সিচুয়েশন পরিস্থিতিটা হলো ইন বাংলাদেশ ইজ ক্যারেক্টারাইজ। সেই সিচুয়েশনের তুমি যদি তাকে যদি ক্যারেক্টারাইজ করতে চাও, বৈশিষ্ট্যমণ্ডিত করতে চাও বা তার চরিত্র যদি বুঝতে চাও, তাহলে বুঝতে হবে সেখানে কি আছে, দুইটা বিষয় আছে। সেটা হলো বাই ইনইকুয়ালিটি, একটা হলো অসমতা, আর আরেকটা হলো সাবঅর্ডিনেশন উইদিন দ্য ফ্যামিলি অ্যান্ড সোসাইটি। এই দুইটা অংশ তুমি আন্ডারলাইন করতে পারো তোমার বইয়ের মধ্যে। ইনইকুয়ালিটি অর্থাৎ অসমতা, অর্থাৎ একই পরিবারে একজন বালক যেই সুযোগ সুবিধা পাচ্ছে, একজন বালিকা সেই সুযোগ সুবিধা পাচ্ছে না। অর্থাৎ দেখা যাচ্ছে যে একটা পরিবারে ভাইয়ের পিছনে পড়াশোনার জন্য যে অর্থ খরচ করা হচ্ছে, বোনের পিছনে সেই পরিমাণ অর্থ খরচ করা হচ্ছে না, বা তাকে পড়াশোনার ওই সুযোগ দেওয়া হচ্ছে না। তাহলে তাদের পড়াশোনার সুযোগটা কিন্তু ইকুয়াল হলো না, সমান হলো না, অসমতা আছে। তোমরা মিনা রাজুর কার্টুনে দেখবে যে সেখানে রাজুকে আস্ত ডিম দেওয়া হয় বা দুটো ডিম দেওয়া হয়, অপরদিকে মিনাকে কিন্তু অর্ধেক ডিম দেওয়া হয়। অর্থাৎ এখানে ফুড বা খাবারের বেলায় মানুষের যে খাদ্যের অধিকার আছে, মানুষের 5টা মৌলিক অধিকার, 5 বেসিক নিডসের একটা হলো তোমার খাদ্য, সেই ফুডের ব্যাপারটাতেও কিন্তু ইনইকুয়ালিটি আছে। অর্থাৎ নারীরা পুরুষের চেয়ে কম খাবার গ্রহণ করছে। তো দেখা যাচ্ছে বাংলাদেশে অ্যাডোলেসেন্ট গার্লসদের একটা বড় সমস্যা হলো যে তারা সমাজে এবং পরিবারে তারা ইনইকুয়ালিটি বা অসমতার শিকার হচ্ছে, অর্থাৎ সমান সুযোগ পাচ্ছে না, অথবা তারা সাবঅর্ডিনেশন অর্থাৎ নির্ভরশীল হয়ে থাকছে। তাদের নির্ভরশীলতা আছে কোথায়? সাবঅর্ডিনেশন উইদিন দ্য ফ্যামিলি, পরিবারের মধ্যে নির্ভরশীলতা আছে। সাবঅর্ডিনেশন উইদিন দ্য সোসাইটি, সোসাইটি বা সমাজের উপর নির্ভরশীলতা আছে। অর্থাৎ সোজা কথা, পরিবারে এবং সমাজে নারী পুরুষ সমান সুযোগ পায় না এবং নারীরা মূলত পুরুষদের উপর নির্ভর করে বাঁচে। অপরদিকে পুরুষরা হলো আত্মনির্ভরশীল। ওকে, আমরা দ্বিতীয় সেন্টেন্সটা পড়ি। দিস ইনইকুয়ালিটি লিডস টু ওয়াইড স্প্রেড প্র্যাকটিস অফ চাইল্ড ম্যারেজ, মার্জিনালাইজেশন or exclusion from health, education or economic opportunities and vulnerability to violence and sexual abuse. সেন্টেন্সটা একটু বড়, ভেঙে ভেঙে পড়লে বোঝা যাবে। দেখো দ্বিতীয় সেন্টেন্সটা, দিস ইনইকুয়ালিটি, এই যে অসমতা, লিডস টু চালিত করে, এই অসমতা চালিত করে, আমাদেরকে পরিচালিত করে কোন দিকে? ওয়াইড স্প্রেড প্র্যাকটিস, সর্বত্র বিস্তৃত যে প্র্যাকটিস চর্চা, সেই চর্চার দিকে আমাদের চালিত করে। চর্চাগুলো কি কি তুমি আন্ডারলাইন করতে পারো। অফ চাইল্ড ম্যারেজ, একটা হলো বাল্যবিবাহ, অর্থাৎ মেয়েদের বয়স 15 হওয়ার আগে বা 18 হওয়ার আগেই মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে, অর্থাৎ তাদের কৈশোর শেষ হওয়ার আগেই তাদের বিয়ে হয়ে যাচ্ছে। চাইল্ড ম্যারেজ বা আর্লি ম্যারেজ একটা বড় সমস্যা। আরেকটা কি আছে? মার্জিনালাইজেশন, অর্থাৎ প্রান্তিকীকরণ, প্রান্তবর্তী হয়ে যাওয়া, সমাজের মূল স্রোতে না থাকা, সেটা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ সমাজের মূল স্রোতে পুরুষরা আছে, অপরদিকে বালিকারা আছে প্রান্তবর্তী হয়ে, বা মহিলারা আছে প্রান্তবর্তী হয়ে। আগে পুরুষ খাবার গ্রহণ করে, তারপর মহিলারা খাবার গ্রহণ করে। আগে বাড়ির পুরুষ সদস্যরা বালকেরা স্কুলে যায় এবং তাদের পেছনে টাকা খরচ করার পরে যদি টাকা থাকে তাহলে বালিকাদের শিক্ষার পেছনে টাকা খরচ করা হয়। অর্থাৎ তারা মূল না, মূল বিষয় না, তারা মার্জিনে আছে। তুমি একটা দেখো, তুমি যদি একটা প্রশ্নের উত্তর লেখো তাহলে কিন্তু তুমি খাতার মাঝখানে লেখো, তুমি মার্জিনে লেখো না।
হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে যে বালিকাদের বিষয়গুলো সমাজে মার্জিনালাইজড, প্রান্তিকীকরণ হয়ে যাচ্ছে। তারা সমাজের মূল স্রোত, মূল জায়গাটাতে থাকতে পারছে না। আর কি হচ্ছে? এক্সক্লুশন হচ্ছে। ইনক্লুড মানে অন্তর্ভুক্ত হওয়া, এক্সক্লুড মানে বাদ পড়া। তারা এক্সক্লুশন হচ্ছে, তারা বর্জিত হচ্ছে, তাদেরকে বর্জন করা হচ্ছে। কোথা থেকে? তারা মার্জিনালাইজড হচ্ছে, প্রান্তিকীকরণ হচ্ছে তাদের, অথবা এক্সক্লুশন হচ্ছে, তারা বাদ পড়ছে, বর্জন হচ্ছে। কোথা থেকে? কিছু অপরচুনিটিস থেকে, সুযোগ থেকে। কি কি অপরচুনিটি বা সুযোগ থেকে তারা বাদ পড়ছে? অপরচুনিটি মানে সুযোগ, অপরচুনিটিস মানে সুযোগসমূহ। এই সুযোগসমূহ হলো তোমার হেলথ অপরচুনিটি। তারা স্বাস্থ্যসেবার সুযোগ পাচ্ছে না। অর্থাৎ পুরুষ সদস্যরা অসুস্থ হলে যেভাবে তাদের পেছনে অর্থ খরচ করা হয়, মহিলারা অসুস্থ হলে কিন্তু তাদের পেছনে এভাবে অর্থ খরচ করা হয় না। তারা এডুকেশনের সুযোগ থেকে বাদ পড়ছে। আমি অলরেডি বললাম যে ভাইয়ের পেছনে অর্থ যত খরচ করা হয় পড়াশোনার জন্য, বোনের পেছনে একটা পরিবারে তত অর্থ খরচ করা হয় না। আর কি? ইকোনমিক অপরচুনিটিস। তারা আর্থিক সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। অর্থাৎ তারা নিজের মতো করে অর্থ উপার্জনের সুযোগও পাচ্ছে না। ইভেন তুমি যদি যাও দেখবা যে গার্মেন্টস ওয়ার্কার, যে বালক বালিকারা কাজ করে সেখানে, অনেক গার্মেন্টস ওয়ার্কার কিন্তু আছে যারা আন্ডার 18, 18-র নিচে। সেখানে সাধারণত বা অন্য কোনো জায়গায় তুমি যদি যাও, একজন পুরুষ শ্রমিক যে পরিমাণ ইকোনমিক অপরচুনিটি পায়, অর্থাৎ মজুরি পায়, তোমার আর্থিক সুযোগ, একজন মহিলা কিন্তু বা বালিকা কিন্তু সেটা পায় না। আর কি আছে? অ্যান্ড ভালনারেবিলিটি। ভালনারেবিলিটি মানে দুর্বলতা বা সহজ শিকার। তারা সহজ শিকার হচ্ছে কিসের? ভায়োলেন্স, অর্থাৎ নির্যাতনের শিকার হচ্ছে। অর্থাৎ হাজব্যান্ড চাইলেই ওয়াইফকে মারতে পারছে। আর কি? সেক্সুয়াল অ্যাবিউজ, অর্থাৎ তারা যৌন নির্যাতনের শিকার হচ্ছে। আজকে তুমি দেখো পত্রিকা খুললেই কিন্তু সেক্সুয়াল অ্যাবিউজের নিউজ দেখতে পাবে। তা আশা করি তুমি বুঝতে পেরেছো। দ্বিতীয় প্যারায় সোজা কথা, অ্যাডোলেসেন্ট গার্লস, কিশোরীদের, বাংলাদেশের কিশোরীরা কি কি সমস্যার ফেস করে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এক হলো ইনইকুয়ালিটি, তারা অসাম্যতার শিকার হচ্ছে। তারা সাবঅর্ডিনেশন, নির্ভরশীল, হ্যাঁ, উইদিন ফ্যামিলি আর সোসাইটি, তারা পরিবারে বা সমাজের উপর নির্ভরশীল হয়ে পাচ্ছে। আর এই যে ইনইকুয়ালিটির কারণে আমরা চাইল্ড ম্যারেজ দেখতে পাচ্ছি, অর্থাৎ বাল্যবিবাহ, মার্জিনালাইজেশন দেখতে পাচ্ছি, প্রান্তিকীকরণ দেখতে পাচ্ছি, এক্সক্লুশন, বাদ পড়ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং তারা কিসে থেকে বঞ্চিত হচ্ছে? হেলথ অপরচুনিটি, এডুকেশনের অপরচুনিটি, ইকোনমিক অপরচুনিটি থেকে বঞ্চিত হচ্ছে। এবং তারা ভায়োলেন্স এবং অ্যাবিউজের শিকার হচ্ছে, সোজা কথা নির্যাতন এবং নিপীড়নের শিকার হচ্ছে। লাস্ট প্যারা, ইন বাংলাদেশে এখানে চাইল্ড ম্যারেজ নিয়ে কথা বলা হয়েছে। ইন বাংলাদেশে দ্য লিগাল এজ অব ম্যারেজ ইজ 18 ফর গার্লস অ্যান্ড 21 ফর বয়েজ। সোজা কথা, বাংলাদেশে লিগাল এজ বা তোমার লফুল এজ, আইনত বয়স, অব ম্যারেজ মানে বিয়ের আইনত বয়স হলো 18 ফর গার্লস, মেয়েদের জন্য বয়স হলো সর্বনিম্ন বয়স 18, এবং 21 ফর বয়েজ, এবং বালকদের জন্য সর্বনিম্ন বয়স হলো 21 বছর। ওকে, অর্থাৎ একজন পুরুষ লোক 21 বছর বয়স হলে বিয়ে করতে পারবে, আর মহিলারা 18 বছর হলে তাদের বিয়ে দেওয়া যায়। দ্বিতীয় সেন্টেন্স, হাউএভার, যাই হোক না কেন, 33% of adolescent girls are married before the age of 15 and 60% become mothers by the age of 19. তো দেখো এখানে যে পরিসংখ্যানটা দেওয়া হয়েছে স্ট্যাটিস্টিক্স, সেটা হলো 33%, শতকরা 33 জন অ্যাডোলেসেন্ট গার্লস অর্থাৎ কিশোরীরা আর ম্যারিড, তাদের বিয়ে দিয়ে দেওয়া হয় বিফোর দ্য এজ অব 18। বিফোর মানে পূর্বে, দ্য এজ বয়স, কোন বয়সের পূর্বে? 15 বছর বয়স হওয়ার আগেই বাংলাদেশের 100 জনের মধ্যে 33 জন মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে। And 60% become mothers by the age of 19. By the age of 19, by the age, বয়সের মধ্যে, কত বয়স? 19 বছর বয়সের মধ্যে they become mothers, তারা মা হয়ে যাচ্ছে। এবং তাদের সংখ্যা কত? 100 জনের মধ্যে 60 জন, অর্থাৎ 100 জন মায়ের মধ্যে 60 জন মাই হলো তোমার যারা প্রথম মা হয়েছে 19 বছর বয়সের মধ্যে। তো এটা বাংলাদেশে বাল্যবিবাহ এবং তোমার এই যে আর্লি যে তোমার প্রেগনেন্সির ব্যাপারটা তুলে ধরেছে। এরপরের সেন্টেন্স, রিসার্চ ফাইন্ডস দ্যাট অ্যাডোলেসেন্টস উইথ হায়ার লেভেল অফ এডুকেশন অ্যান্ড ফ্রম মোর অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলিজ টেন্ড টু ম্যারি অ্যাট আ লেটার এজ। তো সেন্টেন্সটা খেয়াল করো, রিসার্চ, গবেষণা, ফাইন্ডস, পেয়েছে, দ্যাট, যে, কি পেয়েছে? অ্যাডোলেসেন্টস অর্থাৎ কিশোর কিশোরীরা, উইথ হায়ার লেভেল অফ এডুকেশন, যে সমস্ত কিশোর কিশোরীরা হায়ার এডুকেশন পায়, উচ্চ শিক্ষা পায়, হায়ার লেভেল, উচ্চ লেভেলের শিক্ষা পায়, ও অথবা যারা ফ্রম মোর অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলিজ, যারা অ্যাফ্লুয়েন্ট, সচ্ছল
ফ্যামিলি থেকে আসে, অর্থাৎ সোজা কথা যারা আর্থিকভাবে অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি থেকে আসে, আর্থিকভাবে সচ্ছল ফ্যামিলি থেকে আসে, সেই সমস্ত বালক বালিকারা, অর্থাৎ যারা হায়ার এডুকেশনের সুযোগ পায় এবং যারা উচ্চবিত্ত তোমার তারপরে তোমার উচ্চ মধ্যবিত্ত পরিবার থেকে আসে, তাদের মধ্যে কি আছে? তাদের মধ্যে একটা ট্রেন্ড আছে, প্রবণতা আছে। কোন দিকে সেই ট্রেন্ড বা প্রবণতা আছে? টু ম্যারি, বিয়ের দিকে। সে বিয়েটা কোন সময় হয়? অ্যাট আ লেটার এইজ, একটু দেরি করে তাদের বিয়ে হয়। অর্থাৎ দেখা গেল যে কৈশোরের যে লফুল যে এইজ, সেই এইজটা পার হওয়ার পরে বিয়ে হয় সাধারণত তোমার এডুকেটেড ফ্যামিলি এবং রিচ ফ্যামিলি বা তোমার মিডল ক্লাস ফ্যামিলির বাচ্চাদের। ওকে? তো সোজা কথায় দেখা যাচ্ছে যে বাংলাদেশে বিয়ের বয়সের ব্যাপারে মানে তোমার উচ্চশিক্ষা এবং তোমার পরিবারের আর্থিক অবস্থা একটা বড় ভূমিকা রাখে। যারা আর্থিকভাবে সচ্ছল এবং যাদের এডুকেশন আছে তারা সাধারণত লেটার মানে দেরি করে, দেরি করে মানে তোমার একটু বেশি বয়স করে তাদের বিয়েটা হয়। লাস্ট সেন্টেন্স, বয়েজ, বালকদের কথা বলা হচ্ছে। বয়েজ হাউএভার বিকাম ready for marriage only after several years of adolescence and young adulthood. However, যাই হোক না কেন, বয়েজ বিকাম, বালকরা হয় রেডি, প্রস্তুত হয় ফর ম্যারিজ, বিয়ের জন্য, অনলি শুধুমাত্র আফটার, পরে, কিসের পরে? সেভারাল ইয়ার্স, ফিউ ইয়ার্স, কয়েক বছর পরে, অব অ্যাডোলেসেন্স, অর্থাৎ তাদের অ্যাডোলেসেন্সটা 18 বছরের শেষ হওয়ার কয়েক বছরের মধ্যেই তারা সাধারণত বিয়ে করে ফেলে। অ্যান্ড ইয়াং অ্যাডাল্টহুড, অথবা তাদের 21 বছর বয়সে তখন যারা অ্যাডাল্ট হয়, ওই 2-1 বছরের মধ্যে, অর্থাৎ 25 বছর বয়সের মধ্যেই, তুমি 21 থেকে 25 বছরটাকে তুমি ইয়াং অ্যাডাল্টহুড বলতে পারো। অর্থাৎ পূর্ণবয়স্ক ব্যক্তির যখন খুব অল্প বয়সী পূর্ণবয়স্ক ব্যক্তি, তাদেরকে তুমি 21 থেকে 25 বছর বয়সী বলতে পারো। এমন বালকরাই বিয়ে করে ফেলে। অর্থাৎ সাধারণত অ্যাডোলেসেন্স শেষ হওয়ার পরে অথবা তাদের বিয়ের বয়স যেটা ইয়াং অ্যাডাল্ট হওয়ার কয়েক বছরের মধ্যেই তারা বিয়ে করে ফেলে। তাহলে আমরা লাস্ট প্যারাটা বাংলাদেশে আর্লি ম্যারিজ বা তোমার চাইল্ডহুড ম্যারিজের প্রবলেমটা এখানে পেলাম। তাহলে এই সিন কম্প্রিহেনশনটা আমরা যা পাচ্ছি, প্রথম প্যারাটায় আমরা যা পেলাম তা হলো তোমার অ্যাডোলেসেন্স কী, অ্যাডোলেসেন্সের যে ইম্পর্ট্যান্স, গুরুত্ব কী, যে এটা রাষ্ট্রের রিনিউয়াল এবং গ্রোথে ভূমিকা রাখে। অ্যাডোলেসেন্সের সংজ্ঞায় বলা হয়েছে যে এই সময় একটা ট্রানজিশন হয় এবং বিহেভিয়ার এবং লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে যায়। ট্রানজিশনটা হয় চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডে, আর এই সময় ফিউচারটা তৈরি হয় বয়েজ এবং গার্লসদের। এবং বাংলাদেশে তোমার অ্যাডোলেসেন্সদের সংখ্যা কত, এর মধ্যে বালক কত, বালিকা কত, সেটাও প্রথম প্যারায় বলা হয়েছে। দ্বিতীয় প্যারায় আমরা অ্যাডোলেসেন্স গার্লসদের প্রবলেম পেয়েছি, চাইল্ডহুড ম্যারিজ, তারপর তোমার চাইল্ড ম্যারিজ, মার্জিনালাইজেশন হচ্ছে, এক্সক্লুশন হচ্ছে, অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য সুবিধা এবং আর্থিক অপরচুনিটি থেকে নারীরা বঞ্চিত হচ্ছে, নারীরা ভায়োলেন্স এবং অ্যাবিউজের শিকার হচ্ছে। ওকে? এবং ইনইকুয়ালিটি এবং নির্ভরশীলতা, সাবঅর্ডিনেশন, এটা একটা বড় সমস্যা অ্যাডোলেসেন্সের। আর সবশেষে অ্যাডোলেসেন্সের তোমার লিগ্যাল এজের কথা বলা হয়েছে বালক বালিকাদের। বাংলাদেশে কত পার্সেন্ট বালিকা অ্যাডোলেসেন্স অবস্থায় তাদের বিয়ে হয়ে যাচ্ছে, তাদের সংখ্যাটা দেয়া আছে। কত পার্সেন্ট মহিলা 19 বছর বয়সের মধ্যে মা হয়ে যাচ্ছে, সেই সংখ্যাটা দেয়া আছে। আর রিসার্চ পেয়েছে যে হায়ার এডুকেটেড ফ্যামিলি এবং অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি, রিচ ফ্যামিলি বা তোমার মিডল ক্লাস ফ্যামিলি যাদের আর্থিক সঙ্গতি আছে, তাদের সাধারণত ছেলে মেয়ে বা মেয়েদেরকে একটু লেটার এজে বেশি বয়সে বিয়ে দেয়। এবং বালকরাও বাংলাদেশে সাধারণত অ্যাডোলেসেন্স শেষ হওয়ার পরে অথবা আর্লি তোমার ইয়াং অ্যাডাল্টহুডেই তোমার মানে আর্লি অ্যাডাল্টহুডেই তারা বিয়ে করে ফেলে। তো দিজ আর দ্য ফ্যাক্টস ডিসকাসড ইন দ্য তোমার রিডিং প্যাসেজ। ওকে, তো প্যাসেজটা যেহেতু পড়া হলো, পোস্ট রিডিং টাস্ক, এই প্যাসেজ পড়ার পরে তুমি যে প্র্যাকটিসগুলো করবে, নাম্বার 1, চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস। নিচে কিছু প্রশ্ন দেওয়া আছে অল্টারনেটিভ সহ, এগুলোর উত্তর তুমি খুঁজে বের করবে। তো দেখো, নাম্বার এ, হোয়াট ইজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড রিসোর্স? রিসোর্স শব্দের ক্লোজ মিনিং কোনটা, সবচেয়ে কাছের মিনিং কোনটা? এটা তোমার রিচেস্ট মানে সম্পদ, রিসোর্স মানে সম্পদ। হ্যাঁ, সুতরাং নাম্বার 1 রিচেস্ট মানে সম্পদ, নাম্বার 2 ওয়েলথ মানে সম্পদ, নাম্বার 3 অ্যাসেটস মানে সম্পদ, অল অফ দেম, সবগুলোই। সুতরাং উত্তরটা হবে নাম্বার 4, অল অফ দেম। নাম্বার বি, দ্য ফ্রেজ টেক্স প্লেস স্ট্যান্ডস ফর টেক প্লেস মানে ঘটা। টেক প্লেস এই সব ফ্রেজটার অর্থ কী? এর অর্থ হলো অকার বা ঘটা। নাম্বার 2, অকার বা ঘটা। নাম্বার
সি, অ্যাডোলেসেন্স ইজ এ ড্যাশ পিরিয়ড ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড। অ্যাডোলেসেন্সে কী হয়, চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডের ট্রানজিশন হয়, রূপান্তর হয়। সুতরাং উত্তরটা হবে নাম্বার 2, ট্রানজিশন বা রূপান্তর। নাম্বার 4, দ্য সিনোনিম অফ লিগাল ইজ, লিগাল শব্দের সিনোনিম বা সমার্থক শব্দ কি? নাম্বার 1, লফুল। লিগেলের সিনোনিম হলো লফুল। নাম্বার ই, হোয়াট ইজ দ্য লিগেল এজ অফ ম্যারিজ ফর গার্লস? বাংলাদেশে গার্লসদের ম্যারিজ বা বিয়ের লিগেল এজ কোনটা, লফুল এজ কোনটা, তোমার আইনত বয়স কোনটা? নাম্বার 2, 18। এটা উত্তর হবে 18। পোস্ট রিডিং টাস্ক 2, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। এবার তুমি তোমার বইয়ের প্রথম 3টা প্যারার উপর নির্ভর করে ওই যে ইউনিট 6 লেসন 2 এর এই প্রশ্নগুলোর উত্তর দেবে। উত্তরটা তুমি লিখবে, আমি প্রশ্নগুলো বুঝিয়ে দিচ্ছি। নাম্বার এ, হাউ উইল ইউ ডিফাইন অ্যাডোলেসেন্স? অ্যাডোলেসেন্সকে তুমি কিভাবে ডিফাইন করতে পারো? ডিফাইন করা মানে সংজ্ঞায়িত করা, অর্থাৎ সোজা কথা অ্যাডোলেসেন্সের সংজ্ঞা কি? তোমরা জানো অ্যাডোলেসেন্সের সংজ্ঞায় বলা হয়েছে এটা একটা ট্রানজিশন পিরিয়ড ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড। আর বলা হয়েছে এইটা হলো এমন একটা পিরিয়ড যখন তোমার এই চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডে যাওয়ার পথে তোমার প্রিপেয়ার হচ্ছে বাচ্চারা ফর দ্য ফিউচার, ভবিষ্যতের জন্য। ওকে, তো তুমি প্রথম প্যারার দ্বিতীয় এবং তৃতীয় সেন্টেন্সে অ্যাডোলেসেন্সের সংজ্ঞাটা পেয়ে যাবে। নাম্বার বি, হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ অ্যাডোলেসেন্স? অ্যাডোলেসেন্সের সিগনিফিক্যান্স বা গুরুত্ব কী? অ্যাডোলেসেন্সের সিগনিফিক্যান্স বা গুরুত্বটা হলো এটা ন্যাশনাল রিসোর্সের রিনিউয়াল করে, নবায়ন করে এবং ন্যাশনাল রিসোর্সের গ্রোথ, বিকাশ ঘটায়, উন্নতি ঘটায়, অর্থাৎ সংখ্যা বৃদ্ধি করে। এই উত্তরটা তুমি পাবে প্রথম প্যারার প্রথম সেন্টেন্সে। নাম্বার বি এর উত্তরটা প্রথম প্যারার প্রথম সেন্টেন্সে দেয়া আছে। নাম্বার সি, হাউ দ্য অথর ক্যারেক্টারাইজ দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্ট গার্লস ইন বাংলাদেশ? বাংলাদেশে অ্যাডোলেসেন্ট গার্লসদের যে সিচুয়েশন, অবস্থা, সেটাকে রাইটার কীভাবে ক্যারেক্টারাইজ করেছেন, চরিত্রায়িত করেছেন? তুমি যদি দ্বিতীয় প্যারার প্রথম সেন্টেন্সে যাও সেখানে বলা হয়েছে যে বাংলাদেশের অ্যাডোলেসেন্ট গার্লসদের মূল সমস্যা হলো দুটা। একটা হলো তারা ইনইকুয়ালিটির শিকার হচ্ছে, অসমতার শিকার হচ্ছে, দ্বিতীয় প্যারার প্রথম সেন্টেন্সে ইনইকুয়ালিটির শিকার হচ্ছে। আর আরেকটা হলো তারা তোমার সাবঅর্ডিনেশন থাকছে, ডিপেন্ডেন্ট থাকছে, নির্ভরশীল থাকছে কার উপর? উইদিন দ্য ফ্যামিলি, পরিবারের মধ্যে, এবং উইদিন দ্য সোসাইটি, সমাজের মধ্যে। তাহলে এক হলো সমাজে তারা অসাম্যের শিকার হচ্ছে, ডিসক্রিমিনেশনের শিকার হচ্ছে, আর আরেকটা হলো তারা সোসাইটিতে নির্ভরশীল থাকছে। এটাই হলো মূল সমস্যা। ওকে, এটা তুমি দ্বিতীয় প্যারার প্রথম সেন্টেন্সে পেয়ে যাবে। তো তারপরে দেখো নাম্বার ডি, হোয়াট আর ইফেক্টস অফ ফিমেল ইনইকুয়ালিটি ইন আওয়ার কান্ট্রি? আমাদের দেশে ফিমেল, নারীর ইনইকুয়ালিটি, অসমতার ইফেক্ট, প্রভাব কী কী পড়ছে? দেখো, যেহেতু মেয়েরা তো তোমার ইনইকুয়ালিটির শিকার হচ্ছে, অসমতার শিকার হচ্ছে, এবং তারা ডিপেন্ডেন্ট উইদিন ফ্যামিলি, তারা সাবঅর্ডিনেশন উইদিন ফ্যামিলি, উইদিন সোসাইটি, সব পুরুষের উপর তারা নির্ভরশীল থাকে। এই জন্য তাদের জীবনে কি কি ঘটছে? তাদের জীবনে যা ঘটছে সেটা দ্বিতীয় প্যারার দ্বিতীয় সেন্টেন্সে সম্ভবত দেয়া আছে। সেটা হলো তাদের আর্লি ম্যারিজ হয়ে যাচ্ছে, চাইল্ড ম্যারিজ হয়ে যাচ্ছে, তারা মার্জিনালাইজেশনের শিকার হচ্ছে, প্রান্তবর্তী হয়ে পড়ছে, সুযোগ সুবিধা পাচ্ছে না, আর তোমার কি হচ্ছে, এক্সক্লুশন, বাদ পড়ছে। কোন কোন অপরচুনিটি বা সুযোগ থেকে? একটা হলো হেলথ অপরচুনিটি, এডুকেশনের অপরচুনিটি এবং ইকোনমিক অপরচুনিটি থেকে বাদ পড়ছে। এবং তারা যেহেতু পুরুষের উপর নির্ভরশীল, তাই তারা পুরুষদের দ্বারা অ্যাবিউজ হচ্ছে, অর্থাৎ নির্যাতনের শিকার হচ্ছে, এবং তাদের উপর তোমার নিপীড়ন চলছে, তারা ভায়োলেন্সের শিকার হচ্ছে, হিংস্রতার শিকার হচ্ছে। নাম্বার ই, হাউ ওয়েলথ অ্যান্ড এডুকেশন ইনফ্লুয়েন্স গার্লস ম্যারিজ? কীভাবে ওয়েলথ, সম্পদ, এবং এডুকেশন, শিক্ষা ইনফ্লুয়েন্স করে, প্রভাবিত করে গার্লস ম্যারিজ, মেয়েদের বিয়েকে কীভাবে সম্পদ এবং শিক্ষা প্রভাবিত করে? তোমার এই প্রশ্নের উত্তরটা আছে তৃতীয় প্যারার মাঝামাঝি জায়গায়, যেখানে বলা হয়েছে যে যেই সমস্ত অ্যাডোলেসেন্টসরা রিচ ফ্যামিলি বা অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি থেকে আসছে এবং যারা হায়ার লেভেল অফ এডুকেশন পাচ্ছে, উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছে, তাদের লেটার ম্যারিজ হচ্ছে, অর্থাৎ দেরি করে বিয়ে হচ্ছে। এইটাই হলো ওয়েলথ এবং এডুকেশনের ইনফ্লুয়েন্স মেয়েদের ম্যারিজের উপরে, যে মেয়েদের লেটার এইজে বিয়ে হচ্ছে যদি তারা হায়ার এডুকেশন পায় এবং যদি তারা অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি, হ্যাঁ, হায়ার মিডল ক্লাস বা তোমার রিচ ফ্যামিলি থেকে আসে। তো এই হলো ওয়েলথ এবং এডুকেশনের প্রভাব তোমার বালিকাদের উপর। তুমি তোমার নিজের মতো করে গুছিয়ে লেখার চেষ্টা করবে। যদি না পারো তাহলে তুমি প্যাসেজ থেকে হুবহু সেন্টেন্স তুলে দেবে
যে সেন্টেন্সটাতে এই উত্তরগুলো আছে। তো তুমি এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো প্রশ্নগুলোর, যাতে তুমি পরে প্রশ্নগুলোর উত্তর লিখতে পারো। ওকে, তা আমরা পোস্ট রিডিং টাস্ক 3 তে যাচ্ছি। Post reading task 3. Based on your reading of the passage, make a flowchart showing gender discrimination in Bangladesh. তুমি একটা flowchart তৈরি করবে, যে flowchartে দেখাবে জেন্ডার ডিসক্রিমিনেশন। জেন্ডার মানে লিঙ্গ বা নারী পুরুষ, আর তোমার ডিসক্রিমিনেশন মানে বৈষম্য, অর্থাৎ লিঙ্গ বৈষম্য বা নারী পুরুষ বৈষম্য ইন বাংলাদেশে কীভাবে নারী পুরুষ বৈষম্য হয়, তারা যেহেতু সমান সুযোগ পায় না, তার উপর তুমি ফ্লোচার্টটা তৈরি করবে। এখানে নাম্বার 1 ইজ ডান ফর ইউ। 1 নাম্বার উত্তরটা তোমার জন্য দেয়া আছে, সেটা হলো জেন্ডার ইনইকুয়ালিটি, অর্থাৎ আমরা এখানে নারী পুরুষের অসমতা দেখতে পাচ্ছি, ইনইকুয়ালিটি দেখতে পাচ্ছি। বাকি উত্তরগুলো তুমি নাম্বার 2 থেকে নাম্বার 6 এর মধ্যে লিখবে, এবং তুমি এই উত্তরটা পেয়ে যাবে যে রিডিং প্যাসেজটা পড়লে তার দ্বিতীয় প্যারায়। সেখানে যেই প্রবলেমগুলোর কথা বলা হয়েছে জেন্ডার ডিসক্রিমিনেশন রিলেটেড, সেটা হলো যে মেয়েরা সাবঅর্ডিনেশন উইদিন ফ্যামিলি, তারা পরিবারের উপর নির্ভরশীল। সাবঅর্ডিনেশন উইদিন দ্য সোসাইটি, তারা সমাজের উপর নির্ভরশীল হয়ে বাঁচে। সোজা কথা, পুরুষের উপর নির্ভরশীল হয়ে বাঁচে। 2টা উত্তর পাওয়া গেল, সাবঅর্ডিনেশন উইদিন ফ্যামিলি, সাবঅর্ডিনেশন উইদিন দ্য সোসাইটি। এর বাইরে যে বিষয়গুলো আছে সেগুলো হলো এই মার্জিনালাইজেশন, হ্যাঁ, প্রান্তিকীকরণ, ফ্রম ডিফারেন্ট অপরচুনিটিস, বিভিন্ন সুযোগ থেকে, সোশ্যাল অপরচুনিটি থেকে তারা মার্জিনালাইজেশন হয়ে যাচ্ছে, বাদ পড়ছে। আর কি হচ্ছে, এক্সক্লুশন, তোমার মার্জিনালাইজেশন, প্রান্তবর্তী হয়ে পড়ছে, অর্থাৎ কম সুযোগ পাচ্ছে, অথবা তারা এক্সক্লুশন হচ্ছে, বাদ পড়ছে। কোন কোন অপরচুনিটি থেকে বাদ পড়ছে তুমি লিখতে পারো, এক্সক্লুশন ফ্রম এডুকেশন অপরচুনিটিস, এক্সক্লুশন ফ্রম হেলথ অপরচুনিটিস, এক্সক্লুশন ফ্রম তোমার ইকোনমিক অপরচুনিটিস। আর সবশেষে তুমি 2টা পয়েন্ট আনতে পারো, সেটা হলো ভালনারেবিলিটি টু ভায়োলেন্স, তারা ভায়োলেন্সের শিকার হচ্ছে, আর আরেকটা হলো তারা সেক্সুয়াল অ্যাবিউজ বা অ্যাবিউজের শিকার হচ্ছে। তো দিস আর দ্য আনসার্স। এই উত্তরগুলি তুমি তোমার মতো করে সাজিয়ে লিখবে, এবং উত্তরগুলো লেখার সময় প্রত্যেকটা বক্সের মাঝখানে তুমি অ্যারো চিহ্ন দিবে, একটার পরে আরেকটা উত্তর সাজিয়ে লেখার চেষ্টা করবে। এবং আমার এর আগে বা অন্যান্য যে লেকচারগুলোতে ফ্লোচার্টের উত্তর কীভাবে দেওয়া হয় তার মডেল বিভিন্ন জায়গায় দেখানো হয়েছে। ওকে, আজকে তাহলে এ পর্যন্তই থাকুক। হ্যাভ আ নাইস টাইম, গুড লাক, হ্যাপি লার্নিং।